বাবার দিকে ফ্যাল করে চেয়ে আছে প্রাপ্তি। মুখ থেকে কোনো কথা বের হলো না, শুধু প্রাপ্তির চোখগুলোয় অস্পষ্ট বিতৃষ্ণা ফুটে উঠল। তার সম্মুখে যে কঠোর মানবটি দাঁড়িয়ে আছে, সে তো তার নিজের জন্মদাতা। অথচ এই লোকটার অন্তর পাথর। কোথাও যেন পড়েছিল পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই। কথাটি এই মুহূর্তে মিথ্যা হয়ে গেল। জামশেদ মজুমদার সেই খারাপ বাবাদের ক্ষুদ্র সংখ্যার মধ্যে পড়েন। কারণ সে সেই জিনিসটা দিয়েই প্রাপ্তিকে ব্ল্যাকমেইল করছে, যা প্রাপ্তির দুর্বলতা। প্রাপ্তির দুর্বলতা তার মা। এই বিশাল পৃথিবীতে কেবল একটা মানুষ আছে যাকে প্রাপ্তি ভালোবাসে, ভীষণভাবে ভালোবাসে। এই মুহূর্তে সে যদি নিজের জেদে অটুট থাকে, তাহলে তাকে তার মাকে ছাড়তে হবে। এই বিশাল পৃথিবীতে মাকে ছাড়া সে কি করে থাকবে? তার মন মস্তিষ্কে ভেসে উঠল মাহিন এই কুৎসিত পৃথিবীর বাস্তবতা। বিশাল পৃথিবীতে প্রাপ্তি একা। সে মুহূর্তে এই পৃথিবীটা নিতান্ত নিষ্ঠুর এবং কুৎসিত লাগতে শুরু করলো। জামশেদ মজুমদারকে হাড়ে হাড়ে চিনে সে। সে যখন বলেছে সে মায়ের সাথে প্রাপ্তিকে কথা বলতে দেবে না, সে এমনটাই করবেন। মুনিরা মেয়ের জন্য ছটফট করবেন, হয়তো তিনি প্রাপ্তিকেই বেছে নেবেন, কিন্তু পাপিয়া তার কি দোষ? প্রাপ্তির স্বার্থপরতা তার বোনের সাজানো পৃথিবীটা এলোমেলো করে দিবে। এক বিশাল স্রোতের মতো চিন্তার ঢেউ শক্ত প্রাপ্তির ভেতরটাকে নাড়িয়ে দিল। জামশেদ মজুমদারের নিরেট অহংকার তার সমস্ত শরীরে প্রকটভাবে প্রকাশ পাচ্ছে। সটান দেহে বিন্দুমাত্র করুণা নেই। তার চোখের দৃষ্টিতে কোমলতা নেই। মেয়ের দিকে তার চাহনি দেখে কারোর অনুমান করার সাধ্য নেই প্রাপ্তি তার ঔরসজাত। তার চাহনি এরূপ যেন নিতান্ত পাপিষ্ঠ কোনো পানের দিকে একরাশ ক্ষোভে জাহির করছেন। তিনি অমনীয় স্বরে বললেন, আমাদের বাস দুইটায়। প্রাপ্তি শুকনো চোখে বাবার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, আমি কোনো অন্যায় করিনি। জামশেদ সাহেবের দৃষ্টির প্রখরতা বাড়ব তীক্ষ্ণ হলো চাহনি। তিনি মেঘমন্ত কণ্ঠে বললেন, সেটা বোঝার ক্ষমতা নেই তোমার। আমি অহেতুক তর্কে জড়াতে চাই না। তুমি কি যাবে নাকি যাবে না? গেলে আমরা অপেক্ষা করব, না গেলে আমরা এখনই চলে যাব। তোমার মায়ের সাথে নিশ্চয়ই তোমার কথা হয়েছে। সে তোমাকে নিশ্চয়ই বুঝিয়েছেন। প্রাপ্তি ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। মা তাকে বলেছে, বুঝিয়েছে জীবনটাকে ভাগ্যের অনিশ্চয়তায় ছেড়ে দিতে। জামশেদ সাহেব এবার ঈষৎ অধৈর্য স্বরে বললেন, তোমার জন্য সারাদিন বসে থাকার মতো সময় আমার নেই। তোমার যেতে না ইচ্ছে হলে এখানেই থাকো, তবে তোমার মায়ের সাথে আর কখনো যোগাযোগের চেষ্টা করবে না। আমরা ভুলে যাব আমাদের কোনো মেয়ে আছে। প্রাপ্তি কিছুক্ষণ চুপ থেকে ধীর স্বরে বলল, আমি আমার ব্যাগ গুছিয়ে আনছি। প্রাপ্তি শুধু নিজের বইগুলোই ব্যাগের মধ্যে গুছালো। ক্লাসের টাইম বলে রুমে ছিল প্রায় ফাঁকা। যারা ছিল হয় কানে হেডফোন গুজে পড়ছে, নয়তো কাঁথা মেরে শুয়ে আছে। প্রাপ্তির জন্য ভালো হয়েছে, তাকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। প্রাপ্তির তোশকের উপর চাদরটা অর্ধেক তুলে বালিশগুলো ঢেকে দিল। এই চাদর আর তোশকটা অয়নকে পরানোর টাকা দিয়ে কিনেছিল সে। হঠাৎ অয়ন নামটা তীব্রভাবে হানা দিল মনে। অয়ন মানুষটা চাতক পাখির মতো তার দিকে তাকিয়েছিল। প্রাপ্তির ধারণা পৃথিবীতে হয়তো এই স্নেহ যত্ন বিষয়গুলো তার জন্য তৈরি হয়নি। অয়ন নামক মানুষটা আতঙ্কিত তার খরা জীবনে প্রবেশ করেছিল। তার আবেগ যত্ন স্নেহগুলো প্রাপ্তিকে কোথাও না কোথাও লোভী করে তুলেছিল। তাই তো তার প্রেম নামক অলিক চোরাবালিতে প্রাপ্তি পা দিয়েছিল। মোবাইলটা হাতে নিল সে। শেষবারের মতো মানুষটার মুখে ভালোবাসা শুনতে ইচ্ছে করছে। অবান্তর ইচ্ছে। এই ইচ্ছের কোনো মানে নেই, কোনো কারণ নেই। অথচ প্রাপ্তি ঠিক ফোন করলো সেই নাটকেস নাম্বার নামক সেভ করা কন্টাক্টে। একবার ফোন বাজতেই ওপাশ থেকে ধরা ভাঙা স্বর কানে এলো, ভালোবাসা। প্রাপ্তি একটা দীর্ঘশ্বাস ফেলল। বুকের ভেতরটা একটা শূন্যতা অনুভব হলো। কিছু একটা তার বুকটা খামচে ধরেছে। সে কিছুক্ষণ চুপ থাকলো। ওপাশের মানুষটার অস্থির নিঃশ্বাস কানে আসছে, সেই সাথে কাতর একটা স্বর, তুমি কেমন আছো ভালোবাসা? প্রাপ্তি উত্তর খুঁজে পেল না। সে ভালো নেই, একদম ভালো নেই। অথচ উত্তরটা দিতে পারল না। অকারণেই চোখ জ্বলছে, যেন শরীরের প্রতিটা রন্ধ্র নিংড়ে বিষাদের জোয়ার নামতে চাইছে। অয়নও চুপ হয়ে গেল। কিছু সময় চুপ থেকে বলল, আই এম সরি ভালোবাসা, আই এম সরি।
আমি তোমাকে অনেক ডিসঅ্যাপয়েন্ট করেছি। আমি বুঝি না কেন যেন যখন আমি কাউকে হ্যাপি করতে চাই উল্টো তাকে ডিসঅ্যাপয়েন্ট করে ফেলি। আই অ্যাম সরি ভালোবাসা তোমাকে আমার জন্য। আমি বাসায় চলে যাচ্ছি। আর কখনো ক্যাম্পাসে আসবো কিনা জানি না। আমার সামনে কি ভবিষ্যৎ আছে আমি জানি না। আপনি নিজেকে দোষারোপ করবেন না। যা হয়েছে আমার ভাগ্যে ছিল হয়তো। এখানে কারোর হাত নেই। অহেতুক নিজেকে দোষ দিয়ে এনার্জি নষ্ট করবেন না। অয়ন স্তম্ভিত হয়ে বসে রইল। গলা থেকে একটা স্বরও বের হলো না। প্রাপ্তি একটু থেমে বলল, অয়ন ভাই, পারলে আমাকে ভুলে যেন। আমি যদি ক্যাম্পাসে ফিরেও আসি তবুও আমাদের আর রাস্তা না মেলায় মঙ্গল। কি লাভ বলুন তো অহেতুক এই আবেগে নিজেকে জড়ানোর, হুদাই কষ্ট পাওয়া। আপনি একদিন বলেছিলেন আমাদের ডেস্টিনি এক সুতোয় বাঁধা। আমার মনে হয় আপনি ভুল। আমরা যখনই একে অপরের সামনে এসেছি কখনো ভালো হয়নি, বরং শুধু ক্ষতি হয়েছে। তাই নিজেকে সামলে নিন। প্রাপ্তি বলেছিল ঠিকই, অথচ তার ভেতরটা জুড়ে এক ভোঁতা যন্ত্রণা তাকে কাবু করে তুলছিল। এই ব্যথার কারণটা কি নিজের স্বপ্নের ধ্বংসস্তূপের জন্য, নাকি সদ্য অনুভূত আবেগ অঙ্কুরে বিনষ্ট হবার জন্য, সে বুঝতে পারছে না। প্রাপ্তি ফোনটা কেটে দিল। ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল গণরুম থেকে। সিঁড়ি থেকে নামার সময় রাইসার সাথে দেখা হলো তার। ক্লাস থেকে রুমে যাচ্ছিল। রাইসা প্রাপ্তির হাতে ব্যাগ দেখে শুধালো, তুমি কোথায় যাচ্ছ? বাড়িতে। হঠাৎ? প্রাপ্তি উত্তর দিল না। আসলে উত্তরটা তার কাছে নেই। কেন যাচ্ছে সে? বাবার সাথে জেদ ধরে সে থেকে যেতে পারত। কিন্তু যায় আসতো। পৃথিবী পরিবার ছাড়াও পৃথিবীতে মানুষ থাকতে পারে। কিন্তু মাকে ছাড়া এই নিষ্ঠুর পৃথিবীকে মোকাবেলা করার সাহস হয়তো জোগাতে পারেনি সে। রাইসার দিকে চেয়ে মৃদু হেসে বলল, ভালো থেকো। বলেই পাশ কাটিয়ে বেরিয়ে গেল। হলের অফিসের সামনে বিশাল যে আয়না লাগানো তাতে একবার নিজেকে দেখল সে। আত্মবিশ্বাসে পরিপূর্ণ আত্মমর্যাদা সম্পন্ন প্রাপ্তির বদলে এক কাবু জীর্ণদেহী মেয়েকে দেখতে পেল। মেয়েটার চেহারা তার মতোই, শুধু ভেতরটা জুড়ে পরাজয়ের হাজারো আঘাত। এই পরাজয়টা নিজের কাছেই। মজুমদার ম্যানশনে বিয়ের তোড়জোড়। ফুপুরা প্রতিদিন নতুন নতুন পাত্রের সন্ধান নিয়ে হাজির হচ্ছেন। প্রতিদিন কেউ না কেউ দেখতে আসছে প্রাপ্তিকে। প্রাপ্তির মতামতের এখানে মূল্য নেই। দাদি তো তাকে বলেই দিয়েছেন, কই ছিলাম, মাইয়ারে এত পড়ানোর দরকার নাই। মাইয়া পইরা কি দেশের নেত্রী হইব? স্যা স্যা, বংশের নাম ডুবাইছে ছেলে মেয়ে মাখামাখি। সি সি। মেজোফুপু ফাঁক পেলেই মনিরা বেগমকে বলেন, কি ভাবি, খুব তো মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়াতে পাঠালে কি লাভ হলো? মেয়ে নাম ডুবাইল তো। মনিরা চুপ করে থাকেন, উত্তর দেন না। এদিকে প্রাপ্তির ইচ্ছাকৃত অপরিপাটি সত্তাকে জোরপূর্বক পরিপাটি করে নতুন নতুন পাত্রের সামনে তাকে পরিবেশন করা হচ্ছে। অর্থের দিক থেকে কেউই নগণ্য নয়। কেউ কেউ তো সৌজন্যর খাতিরে বলেন, বিয়ের পর মেয়েকে আমরা পড়াবো, ইঞ্জিনিয়ার বউ আমাদের। পাত্র একজনও অযোগ্য নয়। কেউ ডাক্তার, কেউ ব্যাংকার, তো কেউ ইঞ্জিনিয়ার। একজন বিএসসি, বিসিএস ক্যাডারও। তবুও বিয়েটা ঠিক হচ্ছে না। কারণ যখনই ছেলে তার সাথে একা কথা বলতে চাচ্ছে ঠিক তখনই ঝামেলা বাঁধছে। ঝামেলাটা অবশ্য প্রাপ্তিই বাঁধাচ্ছে। সে সুন্দর মতো স্থির মুখভঙ্গিতে নির্বিকারভাবে বলছে, আপনাকে বলির পাঠা বানানো হচ্ছে। আপনি যদি পাঠা হতে চান তাহলে আমাকে বিয়ে করতে পারেন। তবে আমার একটা প্রেমিক আছে যার সাথে আমাকে ঝোপে ঝাড়ে ধরা হয়েছে। আমি বিয়ের আগ মুহূর্তে প্রেমিকের সাথে পালাবো। প্রাপ্তির এই কথা শোনা মাত্র ছেলেগুলো বিয়ে ভেঙে দেয়। জামশেদ সাহেব যখন শুধান, তারা উত্তরে জানান, আমরা আপনার এমন নির্লজ্জ মেয়েকে বাড়ির বউ বানাবো না। অনেক জোরাজুরির পর তারা প্রাপ্তির বলা কথাগুলো জানায়। জামশেদ সাহেব মেয়ের এমন আচরণে রেগে মেগে মেয়েকে জিজ্ঞাসাবাদ করেন, তুমি পাত্রপক্ষকে এসব বলেছ? হ্যাঁ, মিথ্যা তো বলিনি। আপনারা তো মনে প্রাণে এটাই বিশ্বাস করেন বিয়ে নামক এত বড় ব্যাপারে আমি তো সত্য লুকাতে পারি না। প্রাপ্তি খুব শান্ত ভঙ্গিতে উত্তর দেয়। তার উত্তরের সাপেক্ষে যুক্তি হারিয়ে ফেলেন জামশেদ মজুমদার। না পেরে গজগজ করতে করতে স্ত্রীকে বলেন, মুনিরা, তোমার মেয়েকে সামলাও। কোন দিন আমি নিজের সমজন হারিয়ে ফেলবো। আমাকে খারাপ হতে বাধ্য করো না। প্রাপ্তি নির্বিকার। সে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে এসে বই খুলে বসে থাকে। ক্লাস না করুক, পড়াশোনা বন্ধ করেনি। সে শুধু দেখতে চায় বাবা কতদিন নিজের জেদে অটুট থাকতে পারেন। নীরব বিকাল ৪টা বাজে। আসরের আজান শোনা যাচ্ছে, এর মধ্যে মেজ ফুপুর কণ্ঠ ভেসে আসছে বসার ঘর থেকে।
মিটিং হচ্ছে সেখানে। তিনি ক্ষণে ক্ষণে স্বরে বলছেন, তোমার মেয়ের যা স্বভাব আমার মনে হয় এই ছেলের থেকে ভালো কাউকে আমরা পাবো না। এখন আপনি বুঝেন কি করবেন। চাচিও মৃদুস্বরে তাল দিয়ে বললেন, প্রাপ্তি এহেন মানুষ নেই যাকে বলে নাই সে ঝোপঝাড়ে ছেলের সাথে ধরা পড়ায় তাকে বিয়ে দেওয়া হচ্ছে। এমনকি কাজের মেয়েরাও জানে। তারা সারা পাড়া রুটিয়েছে। সেদিন সবজি কেনার সময় সাততলার ভাবি জিজ্ঞেস করেছেন, আমার লজ্জায় মাথা কাটা যায় যাই অবস্থা। আমি বলেছি সব বানোয়াট, বুয়াদের ষড়যন্ত্র। ভাইজান আপনি জেদ ছেড়ে দেন। ঘরে আরো ছেলে মেয়ে আছে, ওদের ভবিষ্যৎ ভাবেন। প্রাপ্তিকে বিয়ে না দিলে পাপিয়ার বিয়েও হবে না। শেষমেশ যখন দাদি বললেন দ্রুত বিয়াটা দিয়া দাও জমশেদ, তোমার এই জেদি মাইয়া বিয়ার পরও সিদা হইব। প্রাপ্তি নিজের রুম থেকে সবটাই শুনতে পেল। বুঝতে পারলো আরেকটা মুরগি খোঁজা হয়েছে। নিশ্চয়ই এই মুরগিকে মেজফুপু খুঁজে এনেছে। প্রাপ্তি গা করল না। তার পরিবার যা পারে করুক, প্রাপ্তিও দেখতে চায় তারা কখন ক্ষান্ত হবে। পরদিন সকালেই ঘরের মহল বদলালো। সকাল থেকে পাত্রপক্ষের আপ্যায়নের আয়োজনে সবাই ব্যস্ত। পায়েল প্রাপ্তিকে সুন্দর মতো সাজিয়ে দিল। একটা নীল শাড়ি পরালো তাকে। আঁচলে অপরাজিতা ফুলের তেলচিত্র উঠে এসেছে। হালকা সাজ। প্রাপ্তি এক দফা আয়নায় নিজেকে দেখে পায়েলের উদ্দেশ্যে বলল, এগুলো অহেতুক করছিস আপা, আমি বিয়ে করছি না। খবরদার, এমনটা করিস না। বাবা আবার কিন্তু তোকে ছাড় দিবে না। তাতে আমার কি? তিনি আমার কথা শোনেননি। আমিও তার কথা শুনতে বাধ্য না। আমি তো তার বাসায় এসেছি। আমি ভার্সিটিতে ফিরছি না। তাহলে কি সমস্যা? আমি বিয়েতেও অমত করছি না। শুধু সত্যটা জানাচ্ছি। পায়েল হাল ছেড়ে দিল। প্রাপ্তির সাথে তর্ক করবে না সে। নিজের এনার্জি নষ্ট করবে না। পাত্রপক্ষে এলে পাত্রপক্ষ এলো রাত ৮টা নাগাদ। প্রাপ্তি নিজের ঘরেই ছিল। মিনিট ১০ পর বড় ফুপু তাকে বলল, যা, ট্রে নিয়ে বসার ঘরে যা। প্রাপ্তিও কোনো প্রতিবাদ করল না। সে মোটামুটি নিশ্চিত এবারেও বিয়েটা ভেঙেই যাবে। কিন্তু বসার ঘরে যেতেই তার পা আটকে গেল। কারণ সোফায় বসা ছেলেটি আর কেউ নয়, বরং অয়ন। প্রাপ্তি স্থির চোখে ঠিক কতটা সময় তাকিয়ে রইল সেই সময়ের হিসাবখানা তার কাছে নেই। অয়ন এখানে কেন এসেছে এবং কিভাবে এসেছে, এই দুটো প্রশ্ন তার মস্তিষ্ককে ঘিরে ধরে রেখেছে। কোডিং এর এত জটিল নয় যতটা জটিল লাগছে বর্তমান ঘটনাটি। সিঙ্গেল সোফায় সাদা কালো চেক শার্ট এবং কালো জিন্স প্যান্ট পরে ফিট বাবু হয়ে বসে আছে অয়ন। তার অপর সোফায় আরিফুল শিকদার এবং মিলা নীলি। আরিফুল শিকদারের মুখে উৎসাহের ছিটেফোঁটাও নেই। তাকে বরঞ্চ বিরক্ত দেখালো। একটু পরপর শুধু ঘড়ির দিকে তাকাচ্ছেন, যেন বের হতে পারলে বাঁচেন। মিলানির মুখ উজ্জ্বল। তিনি কথা বলছেন সবার সাথে, বিশেষ করে মেজ ফুপু। মেজ ফুপু এবং সেজ ফুপুর মধ্যে এক অন্য রকমের উৎসাহ। এদিকে জামশেদ মজুমদার তার গাম্ভীর্য নিয়ে বসে আছেন। তার চোখে মুখে উৎসাহ কিংবা আনন্দের রেশ নেই। তিনি একমাত্র মায়ের কথা রাখতেই যে রাজি হয়েছে সেটা তার কঠিন গম্ভীর মুখখানাতে স্পষ্ট। প্রাপ্তিকে চায়ের ট্রে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সেজ ফুপু উৎসাহের সাথে বললেন, দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়। ঠিক সেই মুহূর্তে চোখাচোখি হলো অয়নের সাথে। অয়নের কাতর তৃষ্ণিত চোখজোড়া প্রাপ্তিকে দেখতে উজ্জ্বল হয়ে উঠল। শুষ্ক ঠোঁটের কোণে আলতো হাসি ফুটে উঠল। প্রাপ্তিকে বসানো হলো মৃণালিনীর পাশে। মৃণালিনী তার হাতটা নিজের হাতে নিয়ে ধীরস্বরে শুধালো, ভালো আছো? প্রাপ্তি মৃদু মাথা দোলালো। তার মস্তিষ্ক এখনো ধোঁয়াশায় ভ্রান্ত হয়ে আছে। আর চোখে একবার অয়নের দিকে তাকাতেই চোখ সরিয়ে নিল। নির্লজ্জ লোকটি তার দিকে তাকিয়ে আছে। বসার ঘরে মুরব্বি মানুষের অভাব নেই, অথচ অয়ন তার দিকে তাকিয়ে রয়েছে। কোনো লাজশরমের বালাই নেই, কোনো রাগ ঢাক নেই। কথাবার্তা তেমন হলো না, কারণ কথা বলার মানুষরাই কথা বলতে আগ্রহী নয়। মিলানিনিই বলে উঠল, আমরা চাই বিয়েটা খুব দ্রুতই সম্পন্ন হোক, যেহেতু ছেলে মেয়েদের মধ্যে কোনো আপত্তি নেই। মিলানিনির কথাটা শেষ হবার আগে অয়ন বলে উঠল, আমি প্রাপ্তির সাথে একটু আলাদা কথা বলতে চাই। অয়নের কথাটা বসার ঘরকে নীরব করে তুলল। জামশেদ সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন অয়নের দিকে। বৃদ্ধ ভরে শুধালেন, তোমাদের মধ্যে এখনো কথা বলার অবস্থা আছে নাকি? আমি প্রাপ্তির অমতে তাকে বিয়ে করতে চাই না। আমার বিয়েতে মত আছে বলে প্রাপ্তিরও থাকবে এমনটা তো নয়। অয়নের স্পষ্ট ভাষ্যে খানিকটা বিস্মিত হলেন জামশেদ মজুমদার। পরিবেশ গম্ভীর হয়ে উঠল। আরিফুল শিকদার খানিকটা বিরক্ত স্বরে বললেন, এখানে কথা বলার কি আছে? অনেক কিছুই আছে, যা আমাদের পার্সোনাল।
আমাদের সামনে আপনাদের সামনে তা বলা যাবে না। আরিফুল শিকদারের চোয়াল কঠিন হলো। তিনি কিছু বলতে উদ্যত হতে মিলানিলি বলে উঠল, তোমরা ছাদে যাও না হয়, আমরা অপেক্ষা করছি। বিয়েতে অনেক কিছু কথাই তো বলতে হয়, আমরা না হয় সেগুলোই বলি। মেজ ফুপু পায়েলকে ইশারা করলো, পরে দুজনকে ছাদে নিয়ে আসলো সে। আকাশ মেঘহীন, অর্ধচন্দ্র স্পষ্ট দেখা যাচ্ছে পরিষ্কার আকাশে। শীতের হিমেল হাওয়া ঢাকা নগরীকে ছুতে পারেনি ঠিক। অর্ধচন্দ্র স্পষ্ট দেখা যাচ্ছে পরিষ্কার আকাশে। শীতের হিমেল হাওয়া ঢাকা নগরীকে ছুতে পারেনি ঠিকঠাক, কিন্তু শুষ্কতা বেড়েছে। প্রাপ্তি হন হন করে হেঁটে ছাদের রেলিংয়ের কাছটায় দাঁড়ালো। ছাদে একটা হলুদ লাইট লাগানো হয়েছে নতুন। সেই লাইটের হলুদ আলোয় প্রাপ্তির নির্জীব মুখখানাও ভীষণ মায়াবী লাগছে। প্রাপ্তিকে শাড়িতে দেখলে অয়নের বুকে দামামা বাজে। প্রথমে বিষয়টাকে নিতান্তই ইরিটেটিং তকমা দিলেও এখন দারুণভাবে বুঝতে পারছে বুকের এই অজানা ঝড়ের কারণ কি। প্রাপ্তিকে নীল রঙের সবচেয়ে বেশি সুন্দর লাগে, যেন নীল রংটা তার জন্যই তৈরি। অয়নের ইচ্ছে হলো মন ভরে কিছুটা সময় প্রাপ্তিকে দেখতে। কি দারুণ লাগছে ওকে। আচ্ছা, সে কার প্রেমে পড়েছিল, পরিপাটি প্রাপ্তির নাকি অপরিপাটি প্রাপ্তির? এখানে যদি প্রাপ্তির অপরিপাটি রূপ থাকতো তবেও কি সে এইভাবেই তাকে হ্যাংলার মতো দেখতো? হ্যাঁ, সে তখনও দেখতো। কারণ সে প্রাপ্তিকে সকল রূপে ভালোবেসেছে। সে প্রাপ্তিকে প্রাপ্তির জন্য ভালোবেসেছে। অয়নের চিন্তার মেঘে ছেদ পড়ল প্রাপ্তির কণ্ঠে। আপনি এগুলো কেন করছেন? আমি তো আপনাকে বিয়ে করব না। আমি কাউকেই বিয়ে করব না। আপনি কেন আমার পারফেক্ট প্ল্যান ভুন্ডলুট করে দিতে চাচ্ছেন? প্রাপ্তির দৃঢ়স্বর, তার মধ্যে কোনো জড়তা নেই। অয়ন শান্তভাবে দেখল তাকে, এগিয়ে এসে দাঁড়ালো তার সামনে। মৃদু হেসে বলল, কোন প্ল্যান? প্রাপ্ত পাত্র ভাঙানোর প্ল্যান? অবশ্য তোমার পাত্র ভাঙানোর প্ল্যানের সাকসেস রেট 100। কিন্তু আমার মতো ঘাওড়া কেউ চলে এলে কি করবে তুমি? মানে ধরো কেউ যদি বলে, আপনার ঝোপঝাড়ে ধরা পড়ায় আমার কিছু যায় আসে না, আমাকেও ঝোপঝাড়ে পাওয়া যায়, কি করবে তখন? প্রাপ্তি এবার চিন্তায় পড়ল। প্ল্যানটা ফুলপ্রুফ না। প্রাপ্তি উত্তর দিতে না পারায় উত্তেজিত হলো কিঞ্চিত। বিরক্ত স্বরে বলল, তো কি করব? বিয়ে করে নেব? আর আমার স্বপ্ন, আমি যে স্বপ্নের জন্য এতকাল লড়েছি, সেগুলোর কি হবে? ভুলে যাব সব? আই স্যাক্রিফাইসড এ লট। এ বয়সে বাচ্চারা পুতুল নিয়ে খেলে, রান্নাবাটি খেলে। সেই সময় আমি নিজেকে বয়ে গুজে রেখেছি যেন আমার রেজাল্ট খারাপ না হয়। সেই সব রাতগুলোর কি হবে যেগুলো আমি ঘুমহীন কাটিয়েছি? সেই সব কিছু? বলতে বলতে প্রাপ্তির চোখ ভিজে এলো। অয়নের তার মুখ আজলা করে ধরে বলল, হুস হুস। সে সেই সব সেগ্রিফাইস বৃথা যাবে না। আই প্রমিস। আমি তোমাকে হারতে দেব না প্রাপ্তি। এ কারণেই আমি তোমাকে বিয়ে করতে চাই। যে দুঃস্বপ্ন তোমাকে এখন অবধি বয়ে তাড়িয়ে আসছে, আমি সেটাকে শেষ করতে চাই। আমাকে একটা সুযোগ দাও। আমার উদ্দেশ্যহীন জীবনটা বড্ড শূন্য প্রাপ্তি। আমার বিশাল কোনো চাওয়া পাওয়া নেই। আই ডোন্ট হ্যাভ ড্রিমস, অ্যাম্বিশনস। তোমাকে দেখে আমার লোভ হয়। একটা মানুষ এতটা স্বপ্ন কি করে দেখতে পারে? আমি তোমার চোখ দিয়ে আবার স্বপ্ন দেখতে চাই। জীবন অনেক বড়। একা একা সংগ্রাম করতে করতে ক্লান্ত হয়ে যাবে ভালোবাসা। মুসাফিরেরও সঙ্গীর প্রয়োজন হয়। আমি না হয় তোমার সংগ্রামের সঙ্গী হলাম। কথা দিচ্ছি, আমি কখনো তোমার লক্ষ্যের বাধা হব না। একটা সুযোগ দিয়ে দেখো। ম্যারেজ ইজ এ লিগেল কন্ট্রাক্ট। ইউ ক্যান শো মি ফর লাইফ। প্রাপ্তির গাল ভিজে যাচ্ছে, তার ভেতর থেকে এতদিনের জমায়েত সব দুঃখগুলো নিংড়ে বের হচ্ছে। অয়ন তার কপালে কপাল ঠেকিয়ে বলল, ভালোবাসা, আমাকে সুযোগ দাও। প্লিজ ম্যারি মি, প্লিজ। আই এম বেগিং ইউ। আমাকে না হয় তোমার জীবনের একটা অপ্রয়োজনীয় অংশ হিসেবে বেছে নিলে। আমি কখনোই কমপ্লেন করব না। আমি তীর্থের কাকের মতো তোমার পথ চেয়ে থাকবো। কথা দিচ্ছি, আমি তোমাকে আমার শূন্য পৃথিবীর রানী করে রাখবো। দেখো। প্রাপ্তি নড়ল না। কান্নার দমকে তার হেঁচকি উঠে গেল। অয়ন প্রাপ্তিকে জড়িয়ে ধরল। প্রাপ্তি মুখ লুকালো তার প্রশস্ত বুকে। তার সমস্ত দেহ কাঁপছে। এই কয়দিনে এই মমতাই সে ভীষণভাবে মিস করেছিল। এই অদ্ভুত শূন্যতা তার মস্তিষ্কে দাপিয়ে বেড়াচ্ছিল। প্রাপ্তির কান্নার মধ্যে মুখখানা তুলে বলল, আপনি আপনার বাসায় রাজি করালেন কি করে? তারা তার বেকার ছেলের এখন বিয়ে দিচ্ছে বা কেন? অয়ন মৃদু হাসল। সে আরিফুল শিকদারকে কি করে রাজি করিয়েছে সেই শুধু জানে। ঢাকায় আসার পর থেকে প্রাপ্তির ফোন ধরছিল না।
একেবারেই যোগাযোগ শূন্য হয়ে যাবার দরুন পাগল পাগল লাগছিল অয়নের। যতবারই প্রাপ্তিকে ফোন করে অপর পাশ থেকে একটাই লাইন শোনা যায়, কাঙ্ক্ষিত নম্বরটি এই মুহূর্তে ব্যস্ত আছে। শিহাব, নুহাস, পলাশ বহুবার তাকে বোঝানোর চেষ্টা করলেও অয়ন ধৈর্যচ্যুত হতে থাকে। আর উপায় না পেয়ে সে নীলা, অর্থাৎ প্রাপ্তির ফুফাতো বোন, তার সাথে যোগাযোগ করে। নীলা অয়নের মেসেজ পেয়ে গদগদ স্বরে বলে, আপনি তো অমাবস্যার চাঁদের মতো গায়েবই হয়ে গেছেন অয়ন ভাই। এতদিন পর স্মরণ হলো। নাম্বার হারিয়ে ফেলেছিলাম, কেমন আছো তোমরা, বাসার সবাই? নীলা তখন বিরক্তি নিয়ে বলল, আর বাসা বলিয়েন না, আমার খ্যাত মামাতো বোনটা একটা কাণ্ড ঘটিয়েছে। কোন ছেলের সাথে চিপায় ধরা পড়েছে, ভার্সিটি থেকে বাসায় কল করা হয়েছে। মামা তো রেগে বাসায় নিয়ে এখন বিয়ের তোড়জোড় করছে। কিন্তু কি নির্লজ্জ জানেন, পাত্রপক্ষকে বলেছে বিয়ের আগে দিন নাকি প্রেমিকের সাথে পালিয়ে যাবে। আমি তো ভেবেই পাচ্ছি না ও প্রেমিক পেল কি করে। প্রাপ্তির বিয়ের খবর পেতে আয়নের অস্থিরতা তিনগুণ হয়ে গেল। তার মনে হলো কেউ তাকে গলা চিপে পানির ভেতর চুবিয়ে রেখেছে। সে নিঃশ্বাস অবধি নিতে পারছে না। ফুসফুসটা বুঝিয়ে এই ফেটে যাবে, রক্তে ভেসে যাবে ঘর। অয়ন তার কথা বলতে পারল না। ফোন কেটে দিল। উদ্দেশ্যহীন লাগতে শুরু করলো সবকিছু। ওই মুহূর্তে তার মনে হলো এই পৃথিবীটা খুব যন্ত্রণাদায়ক। সেই যন্ত্রণাদায়ক পৃথিবী থেকে তার মুক্তি চাই। সে সেই রাতে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিল। যখন ঘুম ভাঙল তখন নিজেকে আবিষ্কার করলো হাসপাতালে। তাকে ঘিরে অনেক মানুষ, মা, আবরার, আদ্রিতা, বন্ধুরা। সবার চোখে পানি, মুখে উদ্বিগ্নতা। মৃণালিনী অশ্রুমিশ্রিত স্বরে বলল, তুমি যা বলবে তাই হবে, তুমি যা চাইবে আমরা তোমাকে দিব। অয়ন হতভম্বের মতো মায়ের দিকে তাকিয়ে রইল। মাকে শেষ কবে তার জন্য কাঁদতে দেখেছিল অয়ন মনে পড়ছে না। হ্যাঁ, বাবার গায়েব হবার আগে যখন সে হাসপাতালে ভর্তি ছিল। কিন্তু মা কেঁদেছে কেন? নুহাস, শিহাব এবং পলাশ রক্তিম চোখে তার দিকে তাকিয়ে আছে, অথচ তার যতটুকু মনে পড়ে সে শুধু ঘুমের ওষুধ খেয়েছিল। আবরার চিন্তিত স্বরে শুধালো, ভাই, তোমার মতো মানুষের থেকে এমন ফুলিশ কাজ আমি এক্সপেক্ট করি না। আর ইউ ক্রেজি? ডেট ওভার ওষুধ কেউ খায়? অয়ন তখন বুঝলো ঘটনাটা কি। অয়ন সুযোগটা হাতছাড়া হতে দিল না। সে মিলানিলের দিকে চেয়ে বলল, আপনার মনে হতে পারে আমি জেদ করছি, কিন্তু আই লাভ হার। আমি কখনো কাউকে এতটা ভালোবাসিনি। ওকে ওর বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে। শি নিডস মি। আমি ওকে বিয়ে করতে চাই। আমি জীবনে কখনো আপনাদের থেকে কিচ্ছু চাইবো না। প্লিজ আমার এই আবদারটা রাখুন। আপনাদের ওকে নিয়ে চিন্তা করতে হবে না। আই উইল ম্যানেজ এভরিথিং, এভরিথিং। প্লিজ মা। আরিফুল শিকদার বিয়েতে রাজি ছিলেন না। একটা বেকার ছেলে যে এখনো ভার্সিটি পাশ করেনি, তার বিয়ে দেওয়াটা একটা ছেলে মানুষই। কিন্তু মিলানিলি গো ধরলেন, আমাদের বিয়ের সত্যটা আপনি ভুলে যাচ্ছেন। আমি যদি আপনার পারফেক্ট স্ত্রী হয়ে উঠি, আপনি আমার ছেলেকে সেই সব কিছু দেবেন যা তার বাবা দিত। কোনো বাপই তার বেকার ছেলে বিয়ে দিয়ে ঘাড়ে বউ তোলে না। তোমার ছেলে খাওয়াবে কি মেয়েটাকে? আমি মানুষকে কি বলবো? আরিফুল শিকদারের ছেলে প্রেম করে সুইসাইড করে বিয়ের জন্য জেদ করেছে? কিছুই বলা লাগবে না। আপনার সোসাইটি না হয় অয়নের বিয়ের ব্যাপারটা না জানাই থাকুক। আর অয়ন বলেছে মেয়েটিকে সে খাওয়াবে, তার ভরণ পোষণের দায়িত্ব সে নিবে, যেমনটা সে এত বছর নিজের নিয়েছে। আরিফ, আমি এতকাল সব জেনে বুঝে আপনার সব অন্যায় মেনে নিয়েছি শুধু আমার ছেলেটা যেন একটা স্বাভাবিক জীবন পায় তাই। একটা মানসিক ভারসাম্যহীন খুনির ছেলে হিসেবে যেন তাকে পরিচয় না দিতে হয়। আপনি আমার ছেলেকে সব দিয়েছেন, শুধু তার বাবা হতে পারেননি। আসলে আপনি কারোর বাবা হতে পারেননি। না আবরারের, না অয়নের, আর না আদ্রিতার, মৃণাল। আরিফুল শিকদার যেন মৃণালিনীর কথায় ধাক্কা খেলেন। মৃণালিনী শান্ত স্বরে বললেন, আমার ছেলেটার কিছু হলে আমার বেঁচে থাকার কোনো মানে থাকবে না আরিফ। তোমার কাছে তোমার ছেলেই সব। মৃণালিনী আরিফুল শিকদারের প্রশ্নে মৃদু হাসল। বিষণ্ণ স্বরে বলল, আপনাকে বিয়েটা আমি আমার ছেলের জন্যই তো করেছিলাম। এতকাল আমার ছেলেকেও আমি তার জন্যই দূরে রেখেছি। আপনার থেকে তো এটা ভালো করে কেউ আর জানার কথা না। মিনারের জেদের সামনে হার মানল আরিফুল শিকদার। অয়নের চাচাতো ভাই নির্ঝরের বাবা ইশতিয়াক চৌধুরীর সাথে যোগাযোগ করল সে। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে প্রাপ্তির মেজফুপুর নিকট বিয়ের প্রস্তাব পাঠালো সে। মেজফুপু প্রাপ্তি এ যাবৎ করা কাজে বিরক্ত ছিলেন বলে নিজের ভাইকে প্রস্তাবের কথা জানান। জামশেদ মজুমদার রাজি না থাকলেও মায়ের জন্য তাকে রাজি হতেই হয়। প্রাপ্তিকে এগুলো বলা যাবে না, তার জানার প্রয়োজন নেই। অয়ন মৃদু স্বরে বলল,
অয়ন পারে না এমন কাজ কি আছে ভালোবাসা? প্রাপ্তি মৃদু হাসল। অয়ন হালকা স্বরে বলল, আমায় বিয়ে করবে তো ভালোবাসা? আপনি কি আর কোনো অপশন রেখেছেন? অয়ন মাথা দুপাশে নাড়িয়ে বলল, একেবারেই না। অয়ন এবং প্রাপ্তির বিয়েটা ঠিক হলো শুক্রবার। নির্জন শুক্রবারে খুব ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হলো। অনুষ্ঠানটা না হয় তারা পাশ করলেই করা যাবে। তাই বিয়েতে মানুষ ছিল কম, শুধু দুজনের পরিবারের মানুষ আর অয়নের থ্রি ম্যাট্রিক্সিয়ার। প্রাপ্তি বলেছিল, আমি কোনো শপিং টপিংয়ে যাব না, মায়ের শাড়ি পরে বিয়ে করব। হলোও তাই। মনিরার বিয়ে সেই কম দামি শাড়ি পরে হালকা সাজে বিয়েতে বসলো প্রাপ্তি। কাজী আসলেন সকাল 10টায়। মোহরানা ঠিক করা হলো 2 লক্ষ টাকা। অয়ন বলেছে সে টাকাটা বিয়ের রাতে প্রাপ্তিকে পরিশোধ করে দিবে। কাজী প্রাপ্তির ঘরে এসে সুধান, তুমি কি এই বিবাহে রাজি? রাজি থাকলে বলো আলহামদুলিল্লাহ কবুল। প্রাপ্তি একটু সময় নিয়ে বলল, আলহামদুলিল্লাহ কবুল। তিনি আরও দুবার জিজ্ঞেস করেন, প্রাপ্তি দুইবারই আলহামদুলিল্লাহ কবুল বলে। তারপর অয়নের কাছে শুধালে সাথে সাথেই বলে, আলহামদুলিল্লাহ কবুল কবুল কবুল। কাজী সাহেব মুচকি হেসে দোয়া পড়েন। অবশেষে বলেন, বিবাহ সম্পন্ন হয়েছে। সবার মধ্যে খেজুর এবং বাতাসা বিতরণ করা হয়। প্রাপ্তির বুকের স্পন্দন তীব্র বেগে ছুটেছে। অবশেষে মহাবিরক্তিকর সিনিয়র ভাইয়ের সাথেই সারা জীবনের জন্য বাধা পড়ল সে। অয়ন ঠিক বলেছিল, তারা সত্যি একই শুধুই বাধা। একটা দীর্ঘ পথ তাদের অপেক্ষায় রয়েছে। বিবাহ কার্য শেষে প্রথমে যে প্রশ্ন উদয় হলো তা হলো, বউ কি উঠিয়ে নেওয়া হবে কিনা। মজুমদার পরিবারের এই অবধি কখনোই এমন সাদামাঠা বিয়ে হয়নি। একেবারে জমজমাট করে বিয়ে হয়েছে। পায়েলের বিয়েতে জামশদ মজুমদার তাকে প্রায় সোনায় মুড়িয়ে দিয়েছিলেন। অনুষ্ঠানে প্রায় 600 মানুষকে দাওয়াত করে করা হয়েছিল। সেখানে প্রাপ্তির বিয়ে একেবারে সাদামাঠা। জামশেদ মজুমদার তার মেয়ের বিয়ের প্রতি একেবারে আগ্রহ নেই। মেয়েটি প্রথমত ঘাওড়ামি করেছে, সেই ঘাওড়ামি সে অক্ষত রেখেছে। শেষমেশ সেই ছেলেকেই বিয়ে করেছে যাকে সে পছন্দ করে। ফলে মনে মনে তীব্রভাবে ক্ষুব্ধ হয়েছেন জামশেদ মজুমদার। শুধু তাই নয়, তার পাহাড়সম দম্ভে আঘাত লেগেছে। তাই মেয়ের বিবাহ কার্য সম্পাদনের পরপরই তিনি বেরিয়ে পড়লেন। কোনো আগ্রহ প্রকাশ করলেন না মেয়ের ব্যাপারে। প্রশ্নটা মৃণালিনীকে সরাসরি প্রাপ্তির বড় করলেন। মৃণালিনী কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। তার পরিকল্পনা কিঞ্চিত ভিন্ন ছিল। আরিফুল শিকদারকে টেনেটুনে বিয়েতে নিয়ে আসলেও বউ উঠিয়ে নেওয়া সংক্রান্ত কোনো কথাই তার সাথে হয়নি। সে ভেবেছিল মেয়েটার পরে আস্তে ধীরে এটা নিয়ে সে ভেবেছিল বিয়েটার পর আস্তে ধীরে এটা নিয়ে কথা বলবে। অয়ন এখন এক প্রকার বেকার, তার পড়াশোনাও শেষ হয়নি। প্রাপ্তির বিষয়টাও আলাদা নয়, দুজন অপরিপক্ক যুবক যুবতী। সংসারের মধ্যে ঠেলে দিলে তারা কি সব গুছিয়ে নিতে পারবে? এমন কিছু তার সাথেও হয়েছিল। আবেগের বেশে সে ঘর ছেড়েছিল, কিন্তু লাভ কি হলো? সে সংসার করা তো হলোই না। এর মধ্যে অয়ন মৃদুস্বরে বলল, আপনাদের আপত্তি না থাকলে আমি আজই প্রাপ্তিকে নিয়ে ফিরতে চাই। কথাটা আলোড়ন সৃষ্টি করলো। বসার ঘরে পিনপতন নীরবতা। প্রাপ্তির পরিবারের লোকেরা যেন অয়নের প্রস্তাবে সন্তুষ্ট হলো। বিশেষ করে প্রাপ্তির দাদি। তিনি গদগদ স্বরে বললেন, জামাই একখান চৌকস কথা বলছে। আমাদের পরিবারে বিয়ার পর মাইয়ারে ঘরে বইয়াইয়া খাওয়ানোর নিয়ম নাই। যদিও প্রাপ্তির বিয়াটা আহামরি কইরাই হয় নাই। কেন হয় নাই ওইটা তো আমরা আর আমার খুইল্লা বলন লাগবো না। তবুও আমার জামাইয়ের কথা ভালা লাগছে। মৃণালিনী আরিফুলের দিকে তাকাতেই দেখল তিনি নির্বিকার, ভাবলেশীন চিত্রে বসে আছেন। ফলে তার মন অবস্থা বুঝতে পারল না। এদিকে অয়ন তার কথায় অনড়। মৃণালিনী তাকে মৃদুস্বরে বলল, তোমার সাথে একটু কথা বলবো অয়ন। অয়ন মৃণালিনীর সাথে বারান্দার দিকে গেল। মৃণালিনী সকলের আড়ালে তাকে শুধালেন, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? প্রাপ্তিকে এখন তুলে নিয়ে ওকে রাখবে কোথায়? তোমাদের দুজনের বয়স অল্প, ভার্সিটির ধাপ শেষ করনি। সংসার নামক জালে এখন জড়িয়ে গেলে পরে খাবে কি? পরে খাবে। তোমার এখনো 3টা সেমিস্টার বাকি, শেষ হোক, চাকরি পাও, তারপর না হয়। প্রাপ্তি আমার সাথে থাকবে এবং এই সিদ্ধান্ত আমি বদলাবো না। আমি না বুঝে সিদ্ধান্ত নিইনি। আমাকে ক্যালকুলেশন করেই আমি সিদ্ধান্ত নিয়েছি। প্রাপ্তির ভরণ-পোষণের দায়িত্ব আমার। প্রাপ্তি এখন আমার বউ, আমার দায়িত্ব। আমার বউকে আমি আমার কাছেই রাখবো, ব্যাস। এই বিচ্ছিরি পরিবারের সাথে বিয়ের পরও ও জড়িয়ে থাকবে এটা আমি মানতে পারছি না। আর আপনার স্বামীর উপর আমি আমার বউকে গছিয়ে দিব না। আমার আতে লাগবে। মিলানিদি এবার একটু ক্ষুব্ধ হলেন। তার কপাল কুঁচকে গেল। কিঞ্চিত রাগী স্বরে বললেন, জীবন আবেগে চলে না অয়ন, অনেক কিছু চিন্তা করতে হয়। তোমার জীবন এখন একজনের সাথে জড়িত। সেই মানুষটিকে তুমি কতটুকু চেনো?
একসাথে থাকবে যখন, তখন ধীরে ধীরে তোমরা বুঝবে প্রেম আর সংসার এক না। প্রেম করার যে স্বাধীনতা তার সংসারে নেই। আপনি যখন আরিফুল শিকদারকে বিয়ে করেছেন তখন তাকে কতটুকু চিনেছেন? তার সাথে কি সংসার করেননি? আর আমার বাবাকে আপনি সম্পূর্ণই চিনে বিয়ে করেছিলেন। অথচ তার সাথে কি সংসার করতে পেরেছেন? এ কারণেই বলছি, আবেগে আমার মতো ভুল করো না। ভালোবাসা ক্ষণস্থায়ী। একটু সময় নাও। একে অপরকে বোঝার জন্য আগে নিজেদের বোঝো। বিয়ে হয়ে গেছে, তোমাদের সংসার করতেই হবে। কিন্তু শুরুটা সুন্দর হোক। আর তোমার একার সিদ্ধান্তের উপর তো। প্রাপ্তিও তো এটাই চায়। আপনার কি ধারণা আমি একার সিদ্ধান্ত জানিয়েছি? সিদ্ধান্তটা আমাদের দুজনের। জানি খুব বাজে সিদ্ধান্ত, বাট আমাদের সিচুয়েশনটাও খুব সুন্দর না। আমাদের সম্পর্কের সূচনাটাও খুব সুন্দর না। তাই আমি কখনোই কল্পনাও করি না যে আমার সংসারটাও লাবিডাবি হবে। লাবিডাবি বিষয়গুলো নিহাতি ডিল ডিলিউস। নোবডি ইজ পারফেক্ট। পারফেক্ট বিষয়টা আপেক্ষিক। তবে আমি এটুকু বিশ্বাস করি আমরা চাইলে একে অপরের পূর্ণতা হতে পারি। এত কিছু হবার পরও আমি যদি দায়িত্বহীনের মতো প্রাপ্তিকে এই বাসায় ফেলে রাখি, তাহলে আমার নিজেকে ধিক্কার দেওয়া উচিত। মৃণালিনী ছেলের সাথে তর্কে পারল না। ফলে হাল ছেড়ে বলল, তুলবে কোথায় ওকে? খাওয়াবে কি? যেখানে আমি থাকি সেখানেই তুলবো। যা আমি খাই ওকেও তাই খাওয়াবো। আর ওর ছোট ছোট শখ, ওর আহ্লাদ। অয়ন মৃদু হাসল। বারান্দা থেকে তাকালো বসার ঘরের দিকে। লাল শাড়ি পরিহিতা সবাইকে সালাম করছে, তার হাসি বর্ধিত হলো। মৃদু স্বরে বলল, ভালোবাসা চাইলে আমি রাজ্যের সুখ ওর কোলে নির্দ্বিধায় ঢেলে দেব। ও যা বলবে আমি সব করতে রাজি। তবে আমি জানি ওর মোহে এসব পার্থিব্য জিনিসও নেই। এতটুকু দাবি করে বলতে পারবো আমি জানি ভালোবাসার শখ কি, আহ্লাদ কি। আপনি চিন্তা করবেন না, দেখবেন আমি সুখী হব। মিলানের হাল ছেড়ে দিলেন। ছেলের দিকে একরাশ চিন্তা নিয়ে তাকিয়ে রইলেন। সম্পর্কের সুতোগুলো একজন মানুষের হৃদয়ে কতটা ক্ষত রেখে যায় সেটা তার থেকে ভালো কে জানে। এতগুলো বছর কেটে যাওয়ার পরও এখনো তার হৃদয়ে সেই প্রাক্তনের ক্ষত রয়ে গেছে। সেই সাথে কিছু বিশ্রী স্মৃতির সবল। এখনো তাকে সেই তিক্ত স্মৃতিগুলো তাড়িয়ে বেড়ায়। অয়ন কিংবা প্রাপ্তির সাথে এমন কিছু না হোক। বিকেলের পর অয়নরা রওনা দিবে। প্রাপ্তি নিজের ব্যাগ গুছিয়ে নিয়েছে। নিজের ছোট রুমটার খাটটায় অনেকক্ষণ বসে থাকার পর অনুভব করলো তার মনে খুব একটা দুঃখ লাগছে না। রীতি অনুসারে এখন তার মন খারাপ করার কথা, কান্না আসার কথা। অথচ এমন কিছুই হচ্ছে না, বরং এই বাড়ি থেকে চলে যাবে সে। এই বাড়ির কোনো মানুষ তার জীবনে আর কখনোই হস্তক্ষেপ করবে না। এই বিষয়গুলো তাকে স্বস্তি দিচ্ছে। তবে মায়ের জন্য একটু মন খারাপ হচ্ছে। মনিরা ব্যতীত প্রাপ্তির কারোর প্রতি খারাপ লাগছে না। এই খারাপ না লাগার কারণ এই পরিবার নিজেই। মানুষের প্রতি মায়া কাজ না করলে তাদের ছেড়ে যাওয়ার বেদনা অনুভব করা যায় না। প্রাপ্তির এই বাড়ির কারোর প্রতি মায়া নেই, এমনকি জমশেদ মজুমদারের প্রতিও হয়তো নেই। জামশেদ মজুমদারের সাথে তার সম্পর্কটা ঠিক কেমন সেই ব্যাখ্যা প্রাপ্তির নিজের কাছেও নেই। মনিরা দরজায় কড়া নাড়তে একটু নড়েচড়ে উঠল সে। মাকে দেখে মলিন হাসি মুখে ছড়িয়ে গেল। মনিরার পরনে একটা হলুদ রঙের সুতি শাড়ি, মুখখানা ঘেমে আছে। সে এসে প্রাপ্তির পাশে বসলো। মেয়ের মুখের দিকে অপলক চোখে তাকিয়ে থাকলেন কিছু সময়। প্রাপ্তি মায়ের বিমর্ষ মুখটা দেখে শুধালো, মা, কি দেখছো? তোকে অনেক মিষ্টি লাগছে। সবসময় লাগে না? না, আজ ভিন্ন লাগছে। বলে মেয়ের গাল ধরলেন। তার চোখ থেকে পানি গড়াচ্ছে। প্রাপ্তি একটু বিচলিত হলো ঈষৎ ব্যগ্র স্বরে বলল, কাঁদছো কেন মা? আমার মেয়েটা বড় হয়ে গেছে, এখন সে শুধু আমার মেয়ে নয়, কারো ঘরের বউ, কারো স্ত্রী। ভাবতেই কেমন যেন লাগছে। প্রাপ্তি এতগুলো বিশেষণের মধ্যে একটু হোঁচট খেল। এতটা সময় এই বিশেষণগুলো তাকে ধাক্কা দেয়নি। মনোরা তার হাতটা নিজের হাতের মধ্যে নিল। খুব হালকা স্বরে বলল, আমি জানি তুই আমার মতো নোস। আমি চাইও না তুই আমার মতো হোস। আমি মন ভরে দোয়া করি যেন তোর জীবনটা খুব সুন্দর হয়। যেহেতু এই ছেলেকে তুই বেছে নিয়েছিস, তোর পছন্দ যেন তোকে হতাশ না করে। নিজের আত্মসম্মানের সাথে কখনো আপোস করবি না। আমি করেছি। তোর আব্বা আমাকে খুব ভালোবাসেন, কিন্তু মাঝে মাঝে ভালোবাসায় যথেষ্ট হয় না। সম্মানটাও প্রয়োজন। যখন পায়েল হয়েছিল আমি ওনার মুখে হাসি দেখতে চেয়েছিলাম। চেয়েছিলাম সে আমার মাথায় হাত বুলিয়ে বলুক, আলহামদুলিল্লাহ, তুমি আর মেয়ে সুস্থ আছো। আমি খুব খুশি হয়েছি। বলতে বলতেই তার গলা ধরে এলো। চোখ থেকে অঝোর ধরায় নোনা জল গড়াচ্ছে। মুনিরা প্রাপ্তির হাতটা আরো চেপে ধরলেন। ধরা স্বরে বললেন, জামাই যখন বলল সে তোর মতামত চায়, সে তোর সাথে কথা বলতে চায়, আমার খুব ভালো লেগেছিল।
আমার এক মুহূর্তের জন্য মনে হলো আমার মেয়ের পছন্দ খারাপ না। ভবিষ্যতে কি হবে আমি জানি না, তবে আমার মন বলছে তুই সুখী হবি। আমার মতো জীবন তোর পেতে হবে না। প্রাপ্তির চোখ জ্বলছে, সে মায়ের কোলে মাথা রাখলো। মুনিরা তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর প্রাপ্তিরা চলে যাবে। আর তো বেশি সময় নেই। থাকুক না মেয়েটা কিছু সময় এভাবে কোলে। কবে আর এই সুযোগ পাবে কে জানে। রাত ১০টা। বাস থেকে নামলো তারা। আরিফুল শিকদার নিজের ড্রাইভারকে ফোন করলেন। কিন্তু তাকে অবাক করে অয়ন বলল, আমরা আসছি। অয়নের কথায় মৃণালিনী মৃদু চিৎকার করে বলল, এই রাতে নতুন বউকে নিয়ে কোথায় যাবে তুমি? আমার বাসায় যাব। আর চিন্তা করবেন না, নুহাসরা আছে। আমার কিছু হবে না। আবরার এবং আদ্রিতা মুখ চাওয়াচাই করল। আরিফুল শিকদার চোয়াল শক্ত করে বললেন, বাদ দাও মৃণাল। তোমার ছেলে ১ ডিগ্রি উপরে। সো ওকে ওর হালে ছেড়ে দাও। অয়ন প্রাপ্তির হাতটা নিজের হাতের মধ্যে নিল। তার লাগেজটা নুহাস নিল। তারপর একটা সিএনজি ভাড়া করে রওনা দিল নিজের ব্যাচেলার প্যাডে। অফিস গৃহে অয়নের ছোট ঘর। একটা ছোট খাট, একটা প্লাস্টিকের ওয়ার্ডরোব, একটা প্লাস্টিকের ফোল্ডিং টেবিল। ব্যাস, আর কিছুই নেই এই ঘরে। পাশে একটা রান্নাঘর আছে, কিন্তু ৩x৩-এর ছোট ঘরটায় একজনও দাঁড়ানোর উপায় নেই। একটা ইন্ডাকশন অবশ্য আছে, জানালার পর্দার রূপে ভার্সিটির ব্যানার। তাতে লেখা ১৭ থেকে ১৮ তারিখ সিএসসি কনফারেন্স। প্রাপ্তির লাগেজটা খাটের পাশে রেখে বলল, আমি ওদের বিদায় দিয়ে আসছি। বলেই অয়ন বেরিয়ে পড়ল। প্রাপ্তি নিজের নতুন আবাসস্থল খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। নুহাসরা অপেক্ষা করছিল বাহিরে। অয়ন বের হতেই তার হাতে কিছু গুজে দেয়। নুহাস চোখ টিপে বলল, নে দোস্ত, তোর ওয়েটিং গিফট। হাতের মধ্যে প্যাকেটটা খুলতে অয়ন বিমুড হয়ে গেল। বা হাত দিয়ে চোখ ঢেকে বলল, এই সব কখন কিনেছিস তোরা? তা তো বলবো না। প্রোটেকশন সবার আগে। আমরা এজন্য তোর প্রোটেকশনের ব্যবস্থা করে দিলাম। অয়ন নুহাসের দিকে প্যাকেটটা ছুঁড়ে বলল, প্রোটেকশন দিয়ে মুড়ি খা শালা। নুহাস হাসতে হাসতে বলল, অয়ন বি প্রিপেয়ার্ড। তোকে আজকে রাতে বুঝিয়ে দিতে হবে হু ইজ দ্য বস। অয়ন ফিসেল হেসে বলল, আমার বউ ঘাড়রামিতে ডবল পিএইচডি। আমি তাকে বুঝাতে যেয়ে নিজের পান বলে দিতে পারবো না। দেখা যাবে পরদিন নিউজে উঠবে বউয়ের হাতে গাঁটটা খেয়ে বর আইসিইউতে। নো চান্স। আমি একজন শান্তশিষ্ট লেজ বিশিষ্ট পুরুষ। আমার লাইফের একটাই বস। সে হলো আমার একমাত্র বউ। ভালোবাসা। বউ যা বলবে তাই হবে। নুহাস মুখ বাঁকিয়ে বলল, ছ্যা। অয়ন তার ঘাড়ে হাত রেখে বলল, ওই ছ্যা আর ছু শখের নারীর সামনে টিকবে না। যতই সিংহ সাজ বাহিরে, ঘরে তুমি মিনি বিড়াল। রিয়ালিটি মানতে আমার দ্বিধা নেই। পলাশ এবার ফোড়ন কাটল। বুঝেছি, বিয়ে করে এত তুমি জীবিত থেকে বিবাহিত পুরুষের তালিকায় নাম লিখিয়েছ। কিন্তু আমাদের তো আর তোমার মতো সুখ নেই। আমাদের সকালে ক্লাস আছে। তাই থাকো তুমি বউয়ের সাথে, আমরা যাই। আর আমাদের দোয়া ওমে ইয়াদ রেখো। আমরা না থাকলে তোমাদের বিয়ে দূর, প্রেমও হতো না। অয়ন পলাশের কথাটা ঠিক বুঝল না। শিহাব এবং নুহাসকে এক প্রকার টেনে টুনে বের করে নিয়ে গেল পলাশ। যেতে যেতে নুহাস আফসোস করে বলতে লাগলো, সবার প্রেমিকা হয়, বউ হয়। হালার পো হালা, আমার খালি পেটে গাছ হয়। নুহাসের হতাশ বাক্যে শিহাব সান্ত্বনার স্বরে বলল, ব্যাপার না দোস্ত, বিল গেটসেরও বউ নাই। পৃথিবীর সবচেয়ে মহান পুরুষদের বউ থাকে না। তুই মহান পুরুষদের সারিতে উত্তীর্ণ হয়ে গেছিস। তোর উচিত সেই খুশিতে আমাদের একটা পার্টি দেওয়া। তোর পেটের খেজুর গাছ থেকে খেজুর পাটি দিতে পারিস। পলাশ মিটিমিটি হাসছে। অ্যানিনিমাস আইডিতে ক্রাশ অ্যান্ড কনফিডেন্স পেজে পোস্ট না করলে কি অয়ন এবং প্রাপ্তির গল্পটা এত দূর আসতো কে জানে। প্রাপ্তি জানালার কাছে দাঁড়িয়ে আছে আজ পূর্ণ চন্দ্রিমা আকাশে। সেই জ্যোৎস্না গলে পড়ছে জানালার গ্রিল দিয়ে। প্রাপ্তি সেই গ্রিলে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। অয়ন এসে ঠিক দাঁড়ালো তার সামনে। মৃদু হেসে বলল, এটা আমাদের ছোট্ট সংসার। আর আমার আর তোমার। প্রাপ্তি আশপাশটা ভালো করে আরেকবার দেখল। তারপর বলল, আমার কিছু রুলস আছে। জো হুকুম। প্রাপ্তি নির্বিকার স্বরে বলল, আমার পড়ার সময় আপনি আমার ধারে কাছে আসবেন না। আপনার লান্টু ফাল্টুর জন্য আমার রেজাল্ট খারাপ হলে আমি আপনার মাথা ফাটিয়ে দেব। আমার সংসার জীবন নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি বউ বউ খেলতে পারবো না। আর আপনার রেজাল্ট যেন বাকি কোনো সেমিস্টারে 3.25 এর নিচে না হয়। অয়ন প্রাপ্তির দিকে এগিয়ে এলো। পেছনে হাত বেঁধে ঝুঁকল কিছুটা। গাঢ় স্বরে বলল, কারেকশন, তোমাকে বউ বউ কখনোই খেলতে হবে না। তুমি আমার বউই। এটা খেলা নয়। তোমার সব রুলস আমি মানব, কিন্তু তোমাকেও আমার রুলস মানতে হবে।
তুমি যখন বই বন্ধ করবে সুন্দর মতো তোমাকে, তখন আমার আদর খেতে হবে এবং আমাকে আদর করতে হবে। আদরের কথা শুনতে প্রাপ্তির নির্বিকার মুখখানা লাল হয়ে গেল, চোখ বড় বড় হয়ে গেল। সাথে সাথে দৃষ্টি সরিয়ে নিল সে। অয়ন তার ভালোবাসার লাজুক মুখটা দেখে কিছুটা ঝুঁকল, দুহাতে আলতো করে ছুল তার গাল। প্রাপ্তি কেঁপে উঠল, তার মুখটা তুলে গাঢ় স্বরে বলল, তুমি এই বাউন্ডুলে ঘুড়িকে আটকে ফেলেছো ভালোবাসা। এখন থেকে এই বাউন্ডুলে ঘুড়ি কেবলমাত্র তোমার আকাশেই উঠবে। সো ইউ হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি। প্রাপ্তি নিজের ঠোঁট কামড়ে ধরল। সে অয়নের দিকে তাকাতে পারছে না। কেমন অস্বস্তি লাগছে। ফলে কথা ঘোরাতে বলল, আমার কালকে ক্লাস আছে। অনেক দিন মিস হয়ে গেছে ক্লাস। আমার অ্যাটেন্ডেন্সের মার্ক কাটা গেছে, তাই আর মিস দিতে পারবো না। এখন ঘুমাবো আমি, ছাড়ুন। আর একটা কথা। কি? একটু থেমে প্রাপ্তি বলল, আমি চাই না ভার্সিটির কেউ আমাদের বিয়ের ব্যাপারটা জানুক। কথাটা শুনতে অয়নের কপালে তীব্র ভাঁজ পড়ল। মাথাটা একটু কাত করে বলল, আর আর ইউ অ্যাসামাড অফ মি? প্রাপ্তি একটু চমকালো যেন। অয়নের মুখশ্রী অসম্ভব গম্ভীর হয়ে উঠেছে। শুভ্র কপালে তীব্র ভাঁজ, চোখে বিস্ময়ের সাথে কিঞ্চিত অসন্তোষ প্রকাশ পেল যেন। অয়ন শান্ত দৃষ্টিতে একটু বিব্রত হলো। প্রাপ্তি চোখ নামিয়ে বলল, এসামাড হলে আমি আপনাকে বিয়ে করতাম কেন? তাহলে ভার্সিটিতে বলতে কি আপত্তি যে আমাদের বিয়ে হয়েছে? উই আর লিগ্যালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। আপত্তি আছে? আমি সেটাই শুনতে চাইছি। প্রাপ্তি একটু চুপ থেকে বলল, আমাদের নিয়ে ভার্সিটিতে কেমন রটনা ঘুরপাক খাচ্ছে সেটা আপনার অজানা নয় তো। আগে আমাকে কথা বলতে তো দিন। তুমিই তো বলছোই, আমি শুনছি। অয়ন যেন অধৈর্য হলো। প্রাপ্তিও তার গলার স্বর বাড়ালো, কোথায় শুনছেন? বকছেন তো। এবার একটু চুপ করুন, শুনুন। অয়ন বুকে হাত বাঁধল, চোখ কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল প্রাপ্তির দিকে। তার মুখে এক অদ্ভুত অধৈর্য এবং বিরক্তি টের পেল প্রাপ্তি। প্রাপ্তি এবার ভনিতাহীন স্বরে বলল, আমাকে আর আপনাকে এসডাব্লিউসিউতে ডেকেছিল এটা কেউ জানে না এমন তো নয়। আমি এতদিন ভার্সিটিতে আসিনি এটাও অনেকে জানে। এখন হুট করে স্বামী স্ত্রী হয়ে হাজির হলে ডোন্ট ইউ থিঙ্ক ওরা আরও গসিপ করার সুযোগ পাবে? তুমি কবে থেকে গসিপে বোদার হচ্ছ? আমি বদার হচ্ছি না। তাহলে? গুলির গতিতে প্রশ্ন ছুড়ল অয়ন। প্রাপ্তি একখানা নিঃশ্বাস দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ক্লান্ত লাগে। অয়নের দৃষ্টি এবার কোমল হলো। একটু এগিয়ে দুজনের মধ্যকার দূরত্ব কমিয়ে প্রাপ্তির কাঁধ ধরে বলল, আমি বুঝতে পারছি, কিন্তু তোমার এই ডিসিশন ফিজিবল না। আমরা একসাথে থাকছি এক ছাদের নিচে। সকালে আমি আর তুমি একসাথেই বের হব, প্রতিদিন একসাথেই ঘরে আসব। ভার্সিটির ক্লাস ব্যতীত তুমি তো আমাকে নিজের থেকে আলাদা করতে পারবে না। তাহলে তোমার কি মনে হয় না এই লুকোচুরি খেলাটা অহেতুক? এ কারণেই তো আপনাকে সতর্ক থাকতে বলছি। আপনি আমার চারপাশে একটু কম থাকবেন, যেন মানুষের নজর না পড়ে। মানে কি? আমার সদ্য বিবাহিত বউয়ের সাথে আমি থাকবো না? এখন বলো না যে তুমি আমার মতো, তোমার মতো হোস্টেলে থাকবে আর আমি ব্যাচেলারের মতো এখানে থাকবো। প্রাপ্তি চুপ করে গেল। অয়নের শান্ত মেজাজ এবার বিগড়ল। রুষ্ট স্বরে বলল, এটা তো দেখি মামাবাড়ির আবদার। সরি টু সে, আমি এসব মানতে পারবো না। আপনি জেদ করছেন কেন অহেতুক? আমি জেদ করছি নাকি তুমি ওঙ্গা বুঙ্গা বলতেছো? দেখো ভালোবাসা, অনেক কাঠখড় পুড়িয়ে বিয়ে করেছি। আই এম এক্সট্রিমলি এক্সাইটেড ফর মাই হ্যাপি ম্যারিড লাইফ। এখন এমন ফালতামি করলে আমি করতে পারবো না। গসিপ হবে, গসিপ ফুরিয়ে যাবে। তুমি কবে থেকে গসিপের ভয় পাচ্ছ? নাকি টপারের হাজবেন্ড হবার কোয়ালিটি আমার মধ্যে নেই বিধায় তুমি লজ্জা পাচ্ছ আমাকে পরিচয় দিতে? অয়নের কথায় প্রাপ্তির বাক্যতলও ধপ করে জ্বলে উঠল। কঠিন স্বরে বলল, লজ্জা পেলে আপনাকে বিয়ে করে গলায় ঝুলাতাম কেন? তাহলে এখন এসব বলছো কেন? কথাটা বলে কপালের চামড়া টেনে ধরে বড় বড় করে নিঃশ্বাস ছাড়তে লাগলো আয়ন। তাদের বিয়ে সম্পন্ন হয়েছে মাত্র কয়েক ঘন্টা, অথচ এখনোই তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। বিয়ের পরপর একজন স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা থাকবে, সেটা না হয় অয়ন আর প্রাপ্তির তর্কযুদ্ধ করছে। প্রাপ্তি নিজেও থেমে গেল। সে ক্লান্ত। সারাদিন জার্নি করার পর অয়নের সাথে তো আর এখন তর্কযুদ্ধ করতে যে পরিমাণ শক্তি দরকার তার বিন্দুমাত্র তার কাছে নেই। সে আর কোনো কথা বলল না। এক টান দিয়ে মাথায় লাগানো ওড়না খুলে ফেলল সে। ওড়না খোলায় তার শাড়ির আঁচল এলোমেলো হয়ে গেল। কিন্তু সেদিকে তার খেয়াল নেই। মুখখানা বেজার করে নিজের লাগেজ টেনে ধপ করে বসল বিছানায়। লাগেজ খুলতেই তার মেজাজ আরো তিরিক্ষি হলো। বিয়ে উপলক্ষে নতুন নতুন জামাকাপড়ের ঠেসে লাগেজ গুছিয়ে দিয়েছে পায়েল।
সদ্য বানানো সুন্দর সুন্দর মার দেওয়া ইস্ত্রি করা জামা। বাড়িতে যাবার সময় শুধু বইগুলোই গুছিয়েছিল সে। ফলে পুরনো তেনা জামা কাপড়গুলো সব হোস্টেলেই। এখন এই মার দেওয়া নতুন জামা পরতে হবে তাকে। এতটা সময় যে কি করে শাড়ি পরে ভদ্র বধূর মতো বসেছিল সেটাও একটা বিশাল প্রশ্ন যদিও। কিন্তু এখন আর ভালো লাগছে না, গা জ্বলছে। ফলে জামা কাপড়গুলো খাবলে খাবলে বের করে বিছানায় ছড়িয়ে দিল সে। মুহূর্তের মধ্যে বিছানায় এলোমেলো স্তূপ জড়ো হলো প্রাপ্তির জামা কাপড়ে। সব ভাঁজ ভাঙা। প্রাপ্তি মাটি খোঁড়ার মতো লাগেজ থেকে এখনো জামা কাপড় বের করছে। অয়ন বুকে হাত বেঁধে তার বউকে দেখছে। একজন ব্যাচেলার এবং ছেলে হওয়ার সুবাদে এলোমেলো অগোছালো হওয়াটা তাকে মানায়। তবুও সে একটু গুছিয়ে থাকতে ভালোবাসে। তার বিছানা অগোছালো হয় না খুব একটা। ফলে একজন মেয়ে মানুষের এমন অগোছালো সত্তা তাকে কিঞ্চিত অপ্রস্তুত করলো। সারা বিছানায় কাপড়ের ডিবি দেখে তার ঈষৎ অস্বস্তি লাগলো। প্রাপ্তিকে কিছু বলার জন্য উদ্যত হতেই এই অগোছালো সত্তার মধ্যে এলোমেলো লাল আঁচলের মেয়েটাকে দেখে ভেতরের যুবকটার হৃদয় কেঁপে উঠল। মেয়েটার আঁচল সরে গেছে, এলোমেলো হয়ে গেছে খোপায় বাঁধা চুল। মেয়েটাকে নিজেও জানে না তাকে দেখে এই পুরুষ হৃদয় কত নিষিদ্ধ চিন্তা করতে উদ্বুদ্ধ করছে। অয়ন দৃষ্টি সরিয়ে একটু কোমল গলায় শুধালো, কি খুঁজছো? একটা তেনা কাপড়। আমি এই ইস্ত্রি করা জামা রাতে পরতে পারবো না। অয়ন আবার জামাগুলোর দিকে তাকালো। ইস্ত্রি করা ট্যাগটা এখন আর খাটছে না। ওসিডি তার নেই। কিন্তু এমন ১২ বিটকেল হাল দেখে অয়নের ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হলো। তাই দেরি না করে তার প্লাস্টিকের ওয়ার্ড্রোব থেকে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে এগিয়ে দিল প্রাপ্তির দিকে। মৃদু স্বরে বলল, এটা পরো। প্রাপ্তি বিমূঢ় দৃষ্টিতে চাইল। অয়ন মাথা চুলকাতে চুলকাতে বলল, কমফোর্টেবল লাগবে, নরম আছে, অবশ্য একটু ঢিলে ঢালা হতে পারে, আর ট্রাউজারটা বড় হবে। প্রাপ্তি তার হাত থেকে টি শার্ট এবং ট্রাউজারটা নিল। তারপর অগোছালো কাপড়গুলো দলা পাকিয়ে লাগেজে ঢোকাবার চেষ্টা করলো। অয়ন তখন সাথে সাথে বলে উঠল, ওগুলো ছাড়ো, না গুছালে ঘুমাবে কি করে? আমি গুছিয়ে নিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে আসো। বলে অয়ন জামাগুলো সুন্দর করে ভাঁজ করতে লাগলো। প্রাপ্তি কিছুক্ষণ চুপ করে বসে রইল। অয়ন তাকে এমন বসে থাকতে দেখে শুধালো, বসে আসো যে। প্রাপ্তি একটু চুপ থেকে মিনমিনিয়ে বলল, আপনি একটু বাইরে যাবেন কেন? আমি শাড়ি খুলবো, বাথরুমে ভিজে যাবে। মায়ের বিয়ের শাড়ি তো। প্রাপ্তির ফর্সা মুখটা অস্বস্তিতে কেমন লালচে হয়ে আছে। অয়নের ইচ্ছে হলো প্রাপ্তির সাথে একটু মজা করতে। প্রাপ্তিকে ভ্যাবাচাকা খেতে দেখতে মন্দ লাগে না। তাই নিঃসংকোচে বলল, একটু পর আমি এমনিতেও সবকিছু দেখব। ৫ মিনিট আগে আর পরে। তাই অহেতুক আর কষ্ট করা কেন? অয়নের কথা শুনে প্রাপ্তির মুখ আরো সাদা হয়ে গেল। লজ্জা জড়তা তাকে আষ্টে পিষ্টে ধরল যেন। প্রাপ্তি ফেলিয়ে চাইল অয়নের দিকে। অয়ন ভাবে প্রাপ্তির জামাগুলো গোছাচ্ছে। প্রাপ্তি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। কণ্ঠে ভীষণ শঙ্কা প্রকাশ করে বলল, আর ইউ সিরিয়াস? অয়ন নিজের মুখখানা খুব স্বাভাবিক রেখে বলল, হ্যাঁ, আই এম ড্যাম সিরিয়াস। প্রাপ্তির মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। অজান্তে কিছু উৎকট চিন্তা তার মস্তিষ্কে ঘিরে ধরল। সে দ্বিধান্বিত স্বরে শুধালো, বাট এটা তো নেসেসারি না। আলবাত নেসেসারি। বিয়ে তো নিশ্চয়ই কিতকিত খেলতে করিনি। আর আমি খুব ভদ্র সভ্য পুরুষও না যে এত সুন্দরী বউ থাকতে তাকে আদর করব না। একটু আগেই তো আমার রুলস জাহির করলাম। বাট সেটা আইনো তুমি একটু লজ্জা পাচ্ছ, কিন্তু আজকে একটা বিশেষ রাত, আমাদের বাসর রাত। অন্যান্য রাতগুলো যেমন তেমন করে কাটলেও আজকে তো ছাড়টার দেওয়া যাবে না। বায়োলজির খাতিরে হলেও উই উইল ডু সামথিং। ইফ ইউ নো, ইউ নো। অয়নের এমন কথা শুনে প্রাপ্তির মুখখানা কাগজের মতো সাদা হয়ে গেল। ঘাওড়ামিতে ডাবল পিএইচডি করা প্রাপ্তির এমন খাবি খাওয়া অবস্থা দেখে আয়নের মজা লাগলো। সে ভেবেছিল প্রাপ্তির তার সাথে আরেক দফা ঝগড়া করবে। কিন্তু প্রাপ্তির বিমূঢ়তা তাকে আনন্দ দিচ্ছে। সে ঠোঁট চিপে নিজের হাসি আটকালো। প্রাপ্তি এখনো বসে আছে। অয়ন প্রাপ্তির কাপড়গুলো গুছিয়ে লাগেজ রেখে তা এক কোণায় সরিয়ে রাখলো। তারপর একেবারে হাঁটু গেড়ে বসলো ঠিক প্রাপ্তির মুখোমুখি। কিঞ্চিত ঝুঁকে ফিসেল হাসি ঠোঁটে আঁকিয়ে শুধালো, কি ভাবছো ভালোবাসা? আর ইউ স্কেয়ার্ড? ভয় পাচ্ছ? অবশ্য কোথায় যেন পড়েছিলাম, সাহসী মেয়েদের সাহস বরের আদরের সময় ফুরিয়ে যায়। ব্যাপার না, তুমি নিঃসংকোচে বলতে পারো, আই ওয়ান্ট মাইন্ড। আফটার অল তুমি আমার একমাত্র বউ। ভীতু হলেও তোমাকে আমি ভালোবাসি। অয়নের কথায় প্রাপ্তি রাতে ঘা লাগলো যেন।
সে তার দম্ভকে চুরমার হতে দিল না। নিজের ভয় সংকোচকে লুকিয়ে জোর গলায় বলল, আমি মোটেও ভয় পাচ্ছি না। অয়ন একটু চমকালো, নিশ্চিত হতে শুধালো, সত্যি? হ্যাঁ, আমি মোটেও ভয় পাই না। অয়নের দৃষ্টি গাঢ় হলো এবার, হৃদয় কাঁপছে তার। এক অদ্ভুত উন্মাদনা চোখে ধরা দিল, ঠোঁটের হাসিতে উকি দিল মাদকতা। স্বর খাদে নিয়ে ধীর বলল, লেটস সি ভালোবাসা। বাই দ্য ওয়ে, আগামীকাল শনিবার, সো আগে ঘুমানোর ধান্দাবাজি করলে কিন্তু শুনছি না। চলবে? ইনশাআল্লাহ।